পদার্থের গাঠনিক ধর্মের শুরুতে যে টপিকটা আসে সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা। কোনো একটা অবজেক্টের নিজের অবস্থা বজায় রাখার যে প্রবণতা, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যদি তুমি থিওরিটিক্যালি সংজ্ঞায়িত করো তাহলে এখানে দেখা যাচ্ছে যে বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তু বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফলে বিকৃত বস্তু আগের আকার আয়তন ফিরে পায় তা হলো স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এখন তুমি যদি কোনো একটা প্লাস্টিকের বোতলকে কি করো, হাত দিয়ে বল দ্বারা মোচড়ায় ফেলো, এরপরে বোতলটা কিন্তু কোনো একটা লেভেলে কোনো একটা লিমিটে রাখলে বোতলটা কিন্তু আগের অবস্থানে ফিরে আসে, ঠিক আছে? এর পরের টপিকটা কি? এর পরের টপিকটা হইতেছে পীড়ন। আচ্ছা, এই পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা সবগুলা হইতেছে কিন্তু এক একটা ইন্টার রিলেটেড, ঠিক আছে? তো এই তিনোটা টার্ম দিয়ে আবার একটা সূত্র আছে, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? তো পীড়নের সংজ্ঞাটা কি? পীড়ন কাইন্ড অফ একটা বল, আর এটা প্রতি একক ক্ষেত্রফলের জন্য বল, ঠিক আছে? তো প্রতি একক ক্ষেত্রফলের জন্য বলকে কি বলে? আমার চাপও বলা হয়, ঠিক আছে? তো পীড়ন কাইন্ড অফ একটা চাপও বলতে পারো তুমি। এটাকে যদি তুমি সংজ্ঞায়িত করো তাহলে এখানে বলছে কি, বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা আয়তন বা দৈর্ঘ্য পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এ বলকে বাধানকারী একটি বলের উদ্ভব হয়। বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। আচ্ছা, তুমি যদি কোনো একটা বোতলের মধ্যে চাপ দাও, ঠিক আছে? বোতলটা কিন্তু সহজেই মুচড়া যায় না, বোতলটার ভিতরে কিন্তু কি থাকে, শক্তি থাকে, মানে প্লাস্টিকের যে গঠনটা আছে ওইটা কিন্তু তোমার ওই গঠনের যে বলটা আছে ওই বলটা কিন্তু তোমার ক্রস করতে হয় বোতলটা যদি তুমি কি মোচড়াইতে চাও। সো ওই যে বোতলের নিজস্ব যে বলটা থাকে, নিজস্ব যে শক্তিটা থাকে প্লাস্টিকের, ওইটাই তোমাকে কি বলে? পীড়ন বলে ওটাকে, ঠিক আছে? বিকৃতি প্রতিরোধকারী বলের মান, প্লাস্টিকের নিজের যে বিকৃতি প্রতিরোধকারী বলের মান আছে প্রতি একক ক্ষেত্রফলের উপর, তাকে বলা হয় পীড়ন, ঠিক আছে? এরপরের টার্মটা কি? এরপরের টার্ম হচ্ছে বিকৃতি। বিকৃতির বিকৃতিকে যদি তুমি সহজ ভাষায় বলতে চাও তাহলে রূপের পরিবর্তন, মানে বিগড়ে যাওয়া, কোনো একটা অবজেক্টের একটা শেপ থেকে আরেকটা শেপে কি করা, ট্রান্সফর্ম করে ফেলা। এখানে সংজ্ঞায়িত করছি কিভাবে? বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে রূপ বিকৃতি বা পরিবর্তন হয়। ধরো একটা বোতল ছিল, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বোতল ছিল, ঠিক আছে? তুমি এটাকে চাপ দেওয়ার ফলে দেখো বোতলটা ছোট হয়ে গেছে, আর ঠিক আছে, দুমড়ে মুচড়ে গেছে। তো ওইটা হইতেছে বোতলের বিকৃতি ঘটছে, ঠিক আছে? তো এরপরে আসি যে বিকৃতি কয় প্রকার। বিকৃতি সাধারণত 3 প্রকার হয়। ফার্স্ট অফ অল আসে যে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্যের বিকৃতি ঘটে, মানে দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যায়। ধরো বোতলের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য বিকৃতির উদাহরণটা একটা রড দিয়ে দিই। ধরো একটা রড আছে, 10 সেন্টিমিটার একটা রড আছে, ঠিক আছে? রডটাকে তুমি তাপ দিলা, আগুনে নিলা, আগুনে নেওয়ার পরে দেখলে যে রডটা একটু লম্বা হয়ে গেল অথবা ছোট হয়ে গেল, অথবা কি করলা, তুমি রডের উপর ঝুলে থাকলা, ঠিক আছে? তো রডটা একটু লম্বা হয়ে কি হয়ে গেল, 10.5 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে? তো এখানে বিকৃতি ঘটছে কি, বিকৃতি কতটুকু ঘটছে, মানে দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তনটা হয়েছে, 0.5 সেন্টিমিটার এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার কি, দৈর্ঘ্য বিকৃতি অথবা টান পীড়ন অথবা টান বিকৃতি, ঠিক আছে? এরপরে টার্মটা কি ঘটছে, আয়তন বিকৃতি ও আয়তন পীড়ন। আচ্ছা, এইখানে যে টার্মটা ছিল দৈর্ঘ্য বিকৃতি ও বা টান পীড়ন বলতে, বিকৃতি তো মানে তুমি অবস্থার মানে শেপে পরিবর্তন করছো, আর পীড়ন কি? পীড়ন হইতেছে এই যে রডটা আছে, রডটা কি করছে, নিজের যে প্রতিরোধ করার জন্য একটা বল প্রয়োগ করছে তোমার বলের বিপরীতে, নিজের আকার, নিচের বিকৃতি প্রতিরোধ করার জন্য, সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন রডের জন্য, ঠিক আছে? আবার এরপরে টার্মটা আসে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি মানে কি, তুমি কোনো একটা বস্তুর আয়তন পরিবর্তন করবা। ধরো একটা গোলক, ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি একটা গ্যাসের সিলিন্ডার নিলা, গ্যাসের সিলিন্ডার ফাঁপা থাকে না ভিতরে, তো ভিতরে ধরো আয়তন কত থাকে, পাই আর স্কোয়ার এইচ, তখন কিন্তু আয়তন বেশি থাকে। এখন তুমি সিলিন্ডারটাকে আগুনে পুরা লোহাটাকে গলায় ফেলো, তাহলে কিন্তু এটা একটা গোলক হয়ে যাবে। তারপরে ওই গোলকের আয়তনটা কিন্তু একদম ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুই ক্ষেত্রে তোমার কি ঘটলো, আয়তনের পরিবর্তন ঘটলো। তো এই আয়তনের পরিবর্তনটা হইতেছে তোমার আয়তন বিকৃতি, ঠিক আছে? আর এই আয়তনটা পরিবর্তনের জন্য বস্তু কর্তৃক যে বিকৃতি প্রতিরোধকারী বলটা আছে সেটা হচ্ছে আয়তন পীড়ন, ঠিক আছে? আয়তন বিকৃতি সূত্র হচ্ছে স্মল ভি, মানে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে, মানে কতটুকু কমে গেছে অথবা কতটুকু বাইরে গেছে, আর নিচেরটা হইতেছে
কতটুকু আয়তন ছিল আগের আয়তন, ঠিক আছে। আর এখানে দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি, কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে স্মল এল ডিভাইডেড বাই আগে কত দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, আদি দৈর্ঘ্য। এরপরে টার্মটা আসি আমরা আকার বা বিবর্তন বা মোচড় বিকৃতি। তোমাদের এই টার্মটা থেকে ম্যাথ যদিও আসে না, আর এই টার্মটা প্র্যাকটিক্যালি বোঝা একটু সহজ। একটা যদি বই নাও, ধরো এটা তোমার ফিজিক্স বইটা আছে এখানে, ঠিক আছে। তো বইটাকে যদি তুমি এই দিকে একটু চাপ দাও, ডান দিকে ধরো একটু বাঁকাইলা, তোমার দেখবে বইয়ের এক সাইডে একটু মোচড়া গেছে। ধরো এটা তোমার বই ছিল ফিজিক্স বই, এটা তোমার, ঠিক আছে, এটা একটা সাইড, ঠিক আছে। এরপর কি করলো, বইটাকে তুমি এদিক থেকে চাপ দিলা, বইটা কি হলো পরে একটু থিটা কোণে মোচড়া যাবে আর কি, এদিকে থিটা কোণে বেঁকে গেছে, ঠিক আছে। ওই যে বেঁকে যাওয়াটা, এটা হচ্ছে মোচড় বিকৃতি। এরপরের টার্মটা কি আসে, হুকের সূত্র। হুকের সূত্রটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছ। কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন আমরা পড়ছি, বিকৃতিও আমরা পড়ছি। তো পীড়ন ইজিকলস টু কি, যদি সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাও কি হবে, ধ্রুবক ইনটু বিকৃতি। তো তুমি যদি বিকৃতিটাকে পীড়নের নিচে আনো কি হয়, পীড়ন বাই বিকৃতি ইজিকলস টু ধ্রুবক। তো আমরা পীড়নের সূত্র কি পড়ছিলাম, এফ বাই এ, আর বিকৃতির সূত্র কি পড়ছিলাম, স্মল এল বাই ক্যাপিটাল এল ইজিকলস টু কি ধ্রুবক। এই ধ্রুবকটাকে প্রকাশ করে ইয়ং মডুলাস দিয়ে, ঠিক আছে। এই ধ্রুবকটাকে প্রকাশ করে আমার কি দিয়ে, ওয়াই দ্বারা, ইয়ং এর ধ্রুবক। আচ্ছা, ওয়াই ইজিকলস টু কি দাঁড়ালো তাহলে, এফ এল বাই এ এল, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে ইয়াং মডুলাস বের করার সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এই চ্যাপ্টারের সবচেয়ে ব্যবহৃত সূত্র হইতেছে এটা, ঠিক আছে। এরপরের টার্মটা কি আসে, এই যে ইয়াং গুণাঙ্ক, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়নের সূত্রটা কি ছিল, একটু আগে যেটা লিখলাম, এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি কি, এল বাই এল। তাহলে কি দাঁড়াইলো, এফ এল বাই এ এল। ক্লিয়ার। নেক্সট টার্মটা যেটা আসে আমাদের এখানে কি বলছে, পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা হইতেছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আসি যে পয়সনের অনুপাত কাকে বলে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমাটা কি এটা তোমাদের বলা হয়নি। স্থিতিস্থাপকতা তো আমরা বুঝছি, কোনো একটা বস্তু সর্বাবস্থায় কি করে, নিজের অবস্থানে থাকার জন্য কি করে, তার উপর প্রযুক্ত বলের বিপরীতে যে বল প্রয়োগ করে, মানে নিজের আকার ফিরে আসার জন্য যে প্রবণতাটা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন স্থিতিস্থাপক সীমা কি, ধরো এই একটা বোতল, এই বোতলের মধ্যে তুমি যদি 20 নিউটন বল প্রয়োগ করো তাহলে বোতলটা মুচড়া যাবে, মানে সবচেয়ে বেশি মুচড়াবে যে অবস্থা থেকে বোতলটা আগের অবস্থানে ফিরে আসতে পারবে না, আগের মতো অবস্থায় আসতে পারবে না। এখন যদি তুমি এখানে 19 নিউটন দাও তাহলে আগের অবস্থানে ফিরে আসবে, যদি 18 নিউটন দাও তাহলে আগের অবস্থানে ফিরে আসবে। কিন্তু যদি 20 নিউটন বল প্রয়োগ করে বোতলটা মুচড়া, তাহলে বোতলটা নিজের অবস্থানে ফিরে আসতে পারবে না। এই যে 20 নিউটন আছে, এটা হচ্ছে বস্তুটার কি স্থিতিস্থাপক, সরি এই যে 19 নিউটন আছে, এটা হচ্ছে কি বস্তুটার স্থিতিস্থাপক সীমা। কারণ 19 নিউটনের মধ্যে বল প্রয়োগ করলে বস্তুটা তার আগের অবস্থানে ফিরে আসে। যদি 19 নিউটন বলটা ক্রস করো তাহলে কি হবে, বস্তুটা তার আগের অবস্থানে ফিরে আসতে পারবে না, ঠিক আছে। তো এই বস্তুটা যে আগের অবস্থানে ফিরে আসা যে লিমিট আছে, বলের লিমিটটা, এটা হচ্ছে তোমার কি স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে দেখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলা হয়। পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন পার্শ্ব বিকৃতির সূত্র, পার্শ্ব বিকৃতি হচ্ছে তোমার কোনো একটা বস্তুর, এটা ধরো গোলাকার যদি বস্তুটার কি পরিবর্তন হয়, ব্যাস অথবা ব্যাসার্ধের পরিবর্তন হয়, ঠিক আছে। পার্শ্ব বিকৃতির সূত্র হচ্ছে, পার্শ্ব বিকৃতি এখানে লিখে দিই যদি, পার্শ্ব বিকৃতি ইজ ইকুয়ালস টু স্মল আর বাই ক্যাপিটাল আর, অথবা স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এখানে আর হইতেছে ব্যাসার্ধ, ক্যাপিটাল আর ব্যাসার্ধ, আর স্মল আর হইতেছে তোমার ব্যাসার্ধের পরিবর্তন, ক্যাপিটাল আর হইতেছে আদি ব্যাসার্ধ, স্মল ডি হইতেছে ব্যাসের পরিবর্তন, আর ক্যাপিটাল ডি হইতেছে আদি ব্যাস। এখানে সূত্র লেখা আছে পয়সনের অনুপাত। আর দৈর্ঘ্য বিকৃতি কি, স্মল এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে। স্মল এল হইতেছে দৈর্ঘ্যের পরিবর্তন, ক্যাপিটাল এল হইতেছে কি আদি দৈর্ঘ্য, ঠিক আছে। তো এরপরে আমরা ম্যাথ, এরপরে কি আছে এখানে, ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। এটা খ নাম্বার একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে। ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক, এটা কিভাবে বুঝবা তুমি, ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক? তুমি একটা চিন্তা করবা, প্র্যাকটিক্যালি তুমি বুঝবা যে ইস্পাতের জন্য কত বল দরকার এর আকার পরিবর্তনের জন্য, আর রাবারের জন্য কত কিরকম বল দরকার।
তো এটা তুমি প্র্যাকটিক্যালি বাসায় দেখবা। আর হইতেছে বাসায় প্র্যাকটিক্যালি দেখা লাগবে না, ক নাম্বারের জন্য বই থেকে খুঁজে নিবা আর কি পড়বা এটা, ঠিক আছে? গুগলে সার্চ করলে পেয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে বলছে যে তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকাজের ফর্মুলা W = হাফ YA স্মল l² বাই l অথবা হাফ FL। তোমার যে ভ্যালুটা দেওয়া থাকে ওই ভ্যালুটা দিয়ে ম্যাথ করবে, ঠিক আছে? ডিরেক্ট সূত্রটা এখানে দিয়ে দিছে। তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকাজ, ধরো এটা একটা তার আছে 10 সেন্টিমিটার, আর তারের দৈর্ঘ্যটা তুমি বৃদ্ধি করে 11 সেন্টিমিটার বানায় ফেলছো, ঠিক আছে? সো কি হইলো, এই যে 1 সেন্টিমিটার বৃদ্ধি করছে, এই 1 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য কৃতকাজ এটা, ঠিক আছে? ওয়াই হইতেছে তারের ইয়ং কনস্ট্যান্ট, মানে ইয়ং ধ্রুবক। এখানে ওয়াই হইতেছে কি তোমার ইয়ং এর গুণাঙ্ক, আর এ হইতেছে তারের কি ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্মল এল হইতেছে দৈর্ঘ্যের পরিবর্তন, ক্যাপিটাল হইতেছে আদি দৈর্ঘ্য। এখানে এফ হইতেছে তুমি কত বল প্রয়োগ করতেছো তারে, আর স্মল এল হইতেছে কি তোমার দৈর্ঘ্যের পরিবর্তনটা কত। আচ্ছা, এখানে বলছে যে একক আয়তনে বিভব শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে? এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। এরপরে নেক্সট এখানে আরো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো যা আমরা প্রিভিয়াস স্লাইডেও লিখে আসছি, ওই ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? ফর্মুলাগুলো দেখবো। আচ্ছা, এরপরে ডিরেক্ট যদি ম্যাথে আসি, এখানে কি বলছে, একটা ম্যাথ দেওয়া আছে, সেখানে বলছে তারটির ইয়ং FL/AL। তো F = কি, এখানে কি দেওয়া আছে? একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে তারের দৈর্ঘ্য L দেওয়া আছে 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এও দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, আর অসহ পীড়ন দেওয়া আছে আমার। আর কি দেওয়া আছে? তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝুলালে তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়। সো ভর কত হয়েছে? 2 কেজি। তারের বৃদ্ধি করছে কত? স্মল l 2 × 10⁻4 মিটার। চাইছি কি ইয়ং এর গুণাঙ্ক। F মানে কি? mg। F মানে হইতেছে আমি তারেরটার উপরে কত বল দিতেছি। তো এখানে আমি বল দিছি কত? 2 কেজি ভর দিছি না, তো ভরের জন্য যে ওজনটা হবে সেটা নিচে কি কাজ করে বল হিসেবে, ঠিক আছে? mg। আর ক্যাপিটাল L হইতেছে 2, এ হইতেছে কত? এটাকে তোমার মিটারে কনভার্ট করতে হবে। তো মিলিমিটার স্কোয়ারকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হয়? 1 × 10⁻6 মিটার স্কোয়ার, ঠিক আছে? এই ভ্যালুটা বসাইলে তোমার এখানে ইয়ং এর গুণাঙ্কটা চলে আসবে, ঠিক আছে? এখানে ভ্যালু তোমার ইউনিট সব কনভার্ট করে দিছি। এরপরে ঘ নম্বরে কি বলছে? তারটি কেন ছিঁড়ে গেল তা উদ্দীপক অনুসারে গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। আচ্ছা, এরপরে ম্যাথটাতে আমাদের এখানে কি বলছে? তারটি কেন ছিঁড়ে গেল তা উদ্দীপক অনুসারে গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত। আচ্ছা, তারটার সাথে কি করা হয়েছে এখানে? আচ্ছা, 2 কেজি ভরের এক প্রান্তে তারটার এক প্রান্তে 2 কেজি ভরের একটা বস্তু ঝুলালে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই ভরসহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 4 রেডিয়ান/সেকেন্ড বেগে ঘোরাতে গেলে তারটি ছিঁড়ে যায়। আচ্ছা, বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তুকে ঘোরানো হয় তাহলে কোন বল ক্রিয়া করে? একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কি কেন্দ্র বহির্মুখী বল, ঠিক আছে? যদি কেন্দ্রমুখী বল থেকে আমার কেন্দ্র বহির্মুখী বলটা বেশি হয়ে যায় তাহলে কি করবে? আমার তারটা ছিঁড়ে যাবে। আচ্ছা, এখন কেন্দ্রমুখী বলের লিমিটটা কি? দেখো এখানে কি দেয়া আছে? এখানে পীড়ন দেয়া আছে, অসহ পীড়ন, কিন্তু এখানে আমাদের অসহ বলটা লাগবে, মানে সর্বোচ্চ কত বল তারটার মধ্যে ক্রিয়া করতে পারে। ধরো তুমি কোনো একটা তারকে বেশি জোরে টান দিলে ছিঁড়ে ফেললা, বেশি জোরে টান দিলে ছিঁড়ে গেল, কিন্তু আস্তে টান দিলা ছিঁড়ে নাই। কেন ছিঁড়ে নাই? কারণ তুমি তারের যে ছিঁড়ার লিমিটটা সেটা ক্রস করতে পারো নাই। সিমিলারলি এখানেও সেম হয়েছে, এটা হচ্ছে তারের ছিঁড়ার লিমিট, ঠিক আছে? অসহ পীড়ন। তুমি যে ঘুরাইছো বস্তুটা, ওই ঘুরানোর ফলে কতটুকু পীড়ন অথবা কতটুকু বল তৈরি হয়েছে ওটা তোমাকে বের করতে হবে। দেখতে হবে যে এই লিমিট থেকে বেশি হয়েছে কিনা, ঠিক আছে? তো আমাদের অসহ পীড়ন দেয়া আছে না, আমাদের অসহ বলটা বের করতে হবে, অসহ বল বের করতে হবে। অসহ বলের ফর্মুলা কি? অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? অসহ পীড়ন আমাদের কত দেয়া? অসহ পীড়ন 4.76 10⁻7। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেয় আমাদের? 1 মিলিমিটার স্কোয়ার। তো এটাকে যদি আমি মিটার স্কোয়ার নেই, এটা আছে, ঠিক আছে? আমাদের অসহ বলটা কত আসবে? এখানে অসহ বলটা আসবে 47.6 নিউটন। এরপরে বৃত্তাকার পথে ঘুরানোর ফলে কেন্দ্র বহির্মুখী বল যেটা আছে সেটার সূত্র কি? m⍵²r। তো আর কত আমাদের? আর কত হবে? তুমি তারটা ঘুরাইতেছো না, তারটা ঘুরানোর ফলে ব্যাসার্ধ কি হবে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? তারটা ঘুরানোর ফলে ব্যাসার্ধ তো সেম হবে,
তোমার তারের আদি দৈর্ঘ্য যত ছিল, ঠিক আছে? তো ওই ব্যাসার্ধ দিয়ে তুমি যদি বের করো ডাটাটা, ওমেগা কত ছিল আমাদের 2 রেডিয়ান পার সেকেন্ড, সরি 4 রেডিয়ান পার সেকেন্ড ইন্টু 2, সেটা কত হয়? এটা হয় আমার 4 16, 4 ইন্টু 16 কত হয়? এটা 64 নিউটন, ঠিক আছে? দেখো আমার এখন এটা ছিল অসহ বল, মানে তারটা সর্বোচ্চ এই পরিমাণে বল সহ্য করতে পারে, কিন্তু তুমি ঘুরানোর ফলে তারটার সাথে একটা বস্তু বাইধা ঘুরানোর ফলে কি হয়েছে, তোমার যে বলটা তৈরি হয়েছে ওইটা অতিরিক্ত হয়েছে, অসহ বল থেকে বেশি হয়ে গেছে। দেখো এটা কম্পেয়ার করলে এই জন্য কি হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। ক্লিয়ার? এর পরের ম্যাথটা দেখি। এখানে বলছে যে উদ্দীপক অনুসারে তারটি দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, মানে কি স্মল এলটা বের করতে বলছে। দেয়া কি আছে, তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল দেয়া আছে, ব্যাস দেয়া আছে, 10 নিউটন বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি, ইয়ং গুণাঙ্ক দেয়া আছে। তো ইয়ং গুণাঙ্কের সূত্র কি? এফ এল বাই এল। তোমার কি দেয়া আছে? ব্যাস দেয়া আছে না? ব্যাস মানে কি, এটা একটা তার, ঠিক আছে? এটা হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদ, পুরোটা হচ্ছে ব্যাস। তুমি ব্যাসার্ধ বের করতে পারবো না? ব্যাসার্ধ কত হবে? ইজ ইকালস টু 1 মিলিমিটার, আর ইজ ইকালস টু কত? হাফ মিলিমিটার। এটাকে মিটার নিলে কত আসে? 1/3। তো তুমি ব্যাসার্ধ পাইছো, এখন এটা বের করতে পারবো না? পাই আর স্কয়ার। তো এ পাইলা, এফ কত হবে? এখানে এফ দেয়া আছে, এখানে এই যে এফ দেয়া আছে 10 নিউটন বল, এফ ও দেয়া আছে, এল ও দেয়া আছে আদি দৈর্ঘ্য, এ ও দেয়া আছে, ওয়াই ও দেয়া আছে, তোমাকে স্মল এলটা বের করতে। এরপরে ম্যাথটাতে কি বলছে? এরপরে বলছে তারটির প্রসারণে মোট কৃত কাজ একক আয়তনে সঞ্চিত শক্তি অপেক্ষা কিরূপ হবে? আচ্ছা, আমাদের ফর্মুলা কি ছিল? মোট কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু হাফ এফ এল, এটা ছিল। আর একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ কি ছিল? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে? এটা করে ফেলবা তোমরা। এফ ও দেয়া আছে, আমার স্মল এল ও দেয়া আছে, বের করবা মোট কৃত কাজ। আর পীড়নের সূত্র কি? এফ বাই এ। বিকৃতির সূত্র কি? এল বাই এল, ঠিক আছে? এই দুটো করে ফেলবা, আশা করি পারবা এটা। এরপরে ম্যাথটাতে কি বলছে? এখানে 6 মিটার দৈর্ঘ্যের 0.6 মিলিমিটার ব্যাসার্ধের একটা ইস্পাতের অপর সীসার প্রান্তে আছে, মানে ডাটাটাতে আছে, ঠিক আছে? উদ্দীপকে। এখন আমি কোয়েশ্চেন দেখি। তোমার সিকিউ সলভ করার সবচেয়ে প্রথম কাজ হইতেছে তুমি আগে গ নাম্বার কোয়েশ্চেনটা পড়বা, এরপরে তুমি উদ্দীপকে যাবে, তাহলে তোমার সময়টা কম লাগবে, ঠিক আছে? উদ্দীপকের ইস্পাতের তারের ব্যাসার্ধ এই পরিমাণে হ্রাস পেলে পয়জনের, আচ্ছা এটা তারের ব্যাসার্ধ, তো ইস্পাতের তার কোনটা? এটা হইতেছে ইস্পাতের ডাটা দেয়া আছে, ইস্পাতের ব্যাসার্ধ দেয়া আছে কত? এটা হচ্ছে আদি ব্যাসার্ধ। আদি ব্যাসার্ধ ইকুয়ালস টু কত? 0.6 মিলিমিটার। আর ব্যাসার্ধের পরিবর্তনটা কত, মানে স্মল আর 8.58 10^4 মিলিমিটার, ঠিক আছে? আর কি লাগবে তোমার? পয়জনের অনুপাত ফর্মুলা কি? স্মল আর বাই ক্যাপিটাল আর, আর কি ছিল? স্মল এল বাই ক্যাপিটাল এল। তোমার স্মল এল কত হবে তাহলে? এখানে দৈর্ঘ্যের পরিবর্তন কত? এটা হচ্ছে ইস্পাতের জন্য, তো স্মল এল হচ্ছে 0.026, ক্যাপিটাল এল কত, মানে আদি দৈর্ঘ্য কত? 6 মিটার, ঠিক আছে? ডাটাটা বসাই দিলে তুমি পয়জনের অনুপাত বেশি পেয়ে ফেলবে, মানে পয়জনের অনুপাতটা পেয়ে ফেলবা, ঠিক আছে? এরপরে ম্যাথটাতে কি বলছে এখানে দেখো, উদ্দীপকের তারদ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? এখন তুমি এটা কিভাবে বের করবা? যদি কোনো কোয়েশ্চেনে বলে দুইটা তারের ইনফরমেশন দেয়া থাকে, এরপরে যদি বলে তোমাকে উদ্দীপকের কোন তারটা বেশি স্থিতিস্থাপক, তাহলে তুমি কি বের করবা? ইয়ং এর গুণাঙ্ক বের করবা, ঠিক আছে? সব সময় যে কোনো ম্যাথ আসুক, ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা কি? y is equals to fl by al। y is equals to কি? দেখো এখানে ইস্পাতেরটা অলরেডি দেওয়াই আছে, তোমাকে ইস্পাতেরটা করা লাগবে না। y1 যদি ধরো ইস্পাতেরটা 2 × 10^11 নিউটন পার মিটার স্কয়ার। এরপরে তোমার বের করতে হবে যে সীসারটা, সীসার কি দেয়া আছে? ভর দেয়া আছে, মানে সীসার এক প্রান্তে যে ভরটা ঝুলাচ্ছে সেটা দেয়া আছে, দৈর্ঘ্যের পরিবর্তন দেয়া আছে। এরপরে আর কি ডাটা দেয়া আছে? এখানে দৈর্ঘ্য দেয়া আছে, সীসার দৈর্ঘ্য 6 মিটার। এখানে বলছে যে সীসা আর ইস্পাত দুইটা দৈর্ঘ্যই সেম হবে, ঠিক আছে? তুমি যদি এখানে ফর্মুলাতে লিখো y is equals to f l by a l, এ মানে কত? ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। এটা হচ্ছে কত? আর কত? এই যে 0.6 মিলিমিটার সীসার ব্যাসার্ধ, আর তোমার ইস্পাতের ব্যাসার্ধ সেম, দৈর্ঘ্য সেম, শুধু পরিবর্তনটা ভিন্ন হয়েছে, যেহেতু তাদের যে উপাদান আছে উপাদান ভিন্ন, সীসা আর তোমার ইস্পাতের গাঠনিক উপাদানগুলো আছে এগুলো ভিন্ন যেহেতু। আর এফ কত? সীসার জন্য এফ ইজ ইকুয়ালস টু mg হবে, এম কত?
25 ইন্টু 9.8, এল কত 6 মিটার, এ কত পাই আর স্কোয়ার, আর কত 0.6 মিলিমিটার, আর স্মল এল কত সীসার জন্য 0.325। ঠিক আছে, এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার ইয়ং এর গুণাঙ্ক আসবে তোমার কত আসবে 4 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইয়ং এর গুণাঙ্ক কার বেশি আসছে, ইস্পাতের আসছে না। এর মানে কি, এর মানে কি আমার ইস্পাত সীসার চেয়ে বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্ত। যদি তোমাদের কোনো টপিকে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাইতে পারো, অথবা আমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ছবি পাঠাইতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।